আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিলের রানী গল্পের 21 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। খাওয়া শেষে তার বাবা চলে যেতেই নিহা ফোনটা হাতে নিল, মেসেজের রিপ্লাই দিল, হ্যাঁ আছি বলুন। কি করছিলে? খাবার খাচ্ছিলাম। ও এত রাতে? আপনি কি করছেন? শুয়ে আছি। ও শরীর কেমন এখন? ভালো। এরপরে কাব্য কল দিল নেহাকে। খাবার টেবিলে এসে বসলো শ্রাবণ। হিয়া খাবার বেড়ে দিয়ে নিজেও বসে পড়ল। দুজনে মুখোমুখি বসেছে। হিয়া গুটুম বেঁধে খাচ্ছিল, শ্রাবণ কথা বলার বাহানা খুঁজছিল। ওর অর্ধেক জীবনে যাবে এই হেয়ার রাগ ভাঙতে ভাঙতে। এই না, এভাবে আর হচ্ছে না, এবার কিছু না কিছু বলতেই হবে। কথাটা মনে মনে বলল শ্রাবণ। এরপর হেসে বলল, বলছি বউজান, এভাবে রাগ করে থাকবে? এসে তোর রাগ ভাঙালাম, চুমু দিলাম, ডাকলাম, তাও এমন ফুলে থাকতে হবে? হিয়া মাথা তুলে থতমত মুখে তাকিয়ে রইল। যতই চাই রাগ করে থাকতে, ততই যেন রাগ চলে যায়। শ্রাবণ তখনও হেসে বলল, কথা বলো, হাসো। হিয়া মাথা হালকা নাড়িয়ে বলল, পারবো না, খেতে দেন। শ্রাবণ মুহূর্তেই কি যেন ভেবে ফুট করে উঠে দাঁড়িয়ে বলল, খাবে না, চলে গেলাম, থাকো তোমার রাগ নিয়ে। হিয়া খাবার ছেড়ে উঠে দাঁড়িয়ে শ্রাবণের কাছে এসে বাম হাত দিয়ে শ্রাবণকে বসিয়ে দিয়ে বলল, আর একটু হাসিনি বলে চলে যাবেন? বসুন, হাসবো, কথা বলবো। শ্রাবণ মনে মনে বলল, তোমার মতো মানুষকে কিভাবে ভালো করতে হয় তা আমার জানা আছে। হিয়া বিড়বিড় করে বকতে বকতে নিজের জায়গায় এসে বসলো। হ্যাঁ, থেকে থেকে শ্রাবণের দিকে তাকাচ্ছে, আবার হাসছে। না হলে আবার উঠে চলে যাবে। শুধু খাওয়াটা হোক, রুমে গিয়ে আবার মর্জি ধরবো। শ্রাবণ খাবার খেয়ে উঠে দাঁড়িয়ে হিয়াকে বলল, বউজান, যদি ভেবে থাকো আবার মর্জি ধরবে, তাহলে সত্যি সত্যি নাজেহাল অবস্থা করে ছাড়বো। চুপচাপ খেয়ে ওপরে আসবে, আমার যেন আর নিচে আসতে না হয়। হিয়া হাসার চেষ্টা করে বলল, ঠিক আছে, আপনি যান, আসছে। কতক্ষণ লাগবে? 15 মিনিট। ঠিক আছে, জাস্ট 15 মিনিট। হিয়া রুমে এসে দেখলো শ্রাবণ লাইট নিভিয়ে শুয়ে পড়েছে, সাথে ফোন স্ক্রল করছে। হিয়া দরজা লাগিয়ে দিয়ে ডিম লাইট আলোতে দেখে দেখে ওয়াশরুমে চলে গেল। মিনিট 5 পর বের হয়ে সোজা বিছানায় এসে শুলো। এরপর নিজেও ফোন বের করলো। শ্রাবণ হিয়ার পায়ে খোঁচা দিল। হিয়া ফোন রেখে কাঁধ হয়ে শুয়ে পড়ল। শ্রাবণ নিজের ফোনটা রেখে হিয়াকে জ্বালাতন করতে লাগলো। হিয়া শ্রাবণের দিকে ঘুরে বলল, এত খোঁচাখুচি করবেন না তো। শ্রাবণ উঠে বসে জোর গলায় বলল, তুমি যখন করো তখন কিছু না, আর আমি করলেই দোষ। হিয়া বসলো, এরপরে বলল, আমি কখন করলাম? কেন, কোনো ভুলে গেলে? ওই দিন রাতে যে জ্বালা খিদে পেয়েছিল বলে? হিয়া আমতা আমতা করে বলল, ও ওইটা এমনি খোঁচাখুচি করেছিলাম। তাহলে অস্বীকার করলে কেন? হিয়া বুঝে গিয়েছে ও মসজিদ হলেও লাভ হবে না। হিয়া শ্রাবণ আর কথা বলতে দিল না। খানিকটা জোর খাটিয়ে শ্রাবণকে শুয়ে নিজে তার বুকের ওপর শুলো। শ্রাবণ হতভম্ব হয়ে গেল, সাথে সাথে বলল, তোমার মতলব কি বলো তো? হিয়া শ্রাবণকে জড়িয়ে ধরে অভিমানী কণ্ঠে বলল, আমার কল ধরেননি কেন? একটা কাজে গিয়েছিলাম। কি কাজ? ওই মিরাজের সাথে একটা ব্যবস্থা করতে এলাম। কি কি করলেন আবার? সকালের শ্রেদ দিচ্ছিল, তাই একটু দেখলাম, দেখে এলাম, পেলাম করে এলাম। হিয়া মনে মনে বলল, আপনি যে কেমন দেখা করে এলেন আমার বোঝা হয়ে গিয়েছে। নিশ্চয়ই আবার মেরে এসেছেন, না হয় অন্য কিছু। শ্রাবণ হিয়াকে চুপ থাকতে দেখে বলল, তুমি কল দিয়েছিলে আর আমি দেখেছি। এরপরে ফোনটা গাড়িতে রেখে চলে গিয়েছিলাম। ও, শ্রাবণ মুখে এক ঝিলিক হাসি ফুটিয়ে বলল, কালকে অফিসে যাব না, তোমাকে নিয়ে ঘুরতে যাব। মিথ্যা বলছেন? উফ, সত্যি। অফিস কি হবে? কালকে তো আর কাজ নেই, তাই যাব না। হিয়া মাথা তুলে বলল, সত্যি? শ্রাবণ হিয়ার মাথায় নিজের বুক ঠেকিয়ে বাঁকা হেসে বলল, সত্যি। কালকে কাজ করব না, শুধু আপনার সাথেই খোঁজাখুঁজি করব। আজ সকালটা একটু অন্যরকম হিয়ার কাছে। প্রতিদিনের মতো আজও একটু সময়ে ঘুম ভাঙল। চোখ মেলে সামনে শ্রাবণকে দেখেই মুচকি হাসলো। শ্রাবণের এলোমেলো স্কিল চুল হাত বুলিয়ে দিতে দিতে শয়তানি করে বলল, কি যে শ্যাম্পু করে, এত সেলফ কেন? মাথা ধরানো সেলফ, আমার তো একটু দিতে পারেন। নিজের কথা নিজেই হেসে উঠল। আবার পরক্ষণে শ্রাবণ উঠে যাওয়ার ভয়ে চুপসে হয়ে গেল। শ্রাবণকে সরিয়ে উঠে বসলো। শ্রাবণের দিকে আরও একবার তাকিয়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। হিয়া চলে যেতে শ্রাবণ চোখ মিলে তাকিয়ে হেসে উঠল। এতক্ষণ জেগেছিল, হিয়ার কথাগুলো শুনছে, অতঃপর উবু হয়ে শুয়েছিল। হিয়া ফ্রেশ হয়ে হাত পা মুছতে মুছতে বের হলো। শ্রাবণ উবু হয়ে শুয়ে আছে দেখে হিয়া স্বস্তি ফেলল। এরপরে টোয়ালে রেখে রুম থেকে বের হতে গেল। শ্রাবণ চট করে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে সে রুম থেকে বেরিয়ে
বেরিয়ে গেল। হিয়া কিচেনে এসে আজকে নিজের মতো নাস্তা বানাচ্ছে। ফাহিমা বেগম এসেছিলেন। যখন নাস্তা অর্ধেক বানিয়েছে তখন হিয়া আসে। এরপর হিয়া তাকে জোর করে বাগানের পানি দিতে পাঠিয়ে দেয়। নিজে রাস্তা বানাবে শুরু করলো। শ্রাবণ সিঁড়ি বেয়ে নিচে নেমে সোফায় বসলো। হিয়া শ্রাবণকে দেখে কপাল কুঁচকে বিড়বিড় করে বলল, আজ এত তাড়াতাড়ি উঠলে, ব্যাপার কি? হিয়া এমন তাকানো দেখে শ্রাবণ উঠে বলল, ওভাবে কি দেখছো শুনি? হিয়া মাথা নাড়িয়ে বলল, কই কিছু না। শ্রাবণ ইশারা করে বলল, এদিকে আসো। আসছি, দাঁড়ান। হিয়া কফি বানিয়ে নিয়ে এলো। শ্রাবণ কফির মগ টেবিলে রেখে হিয়াকে পাশে বসতে বলল। হিয়া বসলো, তবে একটু দূরে। শ্রাবণ টেনে কাছে নিয়ে এলে বলল, আরে আরে দূরে বসছো কেন? কাছে এসো। কেউ নিচে চলে আসবে, দূরে বসুন, আসুক। শ্রাবণ হিয়াকে জড়িয়ে ধরে বলল। হিয়া হাঁসফাঁস করে এদিক ওদিক তাকালো আর বলল, কি করছেন ছাড়ুন, মা বাবা এসে পড়বে, কি ভাববে? শ্রাবণ হিয়ার গালে চুমু দিয়ে বলল, কেউ দেখবে না, আর যারা দেখবে তারাই লজ্জা পেয়ে চলে যাবে, তাই বলে এখানে জড়িয়ে ধরে বসে থাকবেন? থাকবো, সবাই সবখানেই থাকবো। তোমার সমস্যা? উফ, তাহলে চুপচাপ বসে থাকো। আজ সারাদিন সারা রাত বাড়িতে থাকবো। যতক্ষণ থাকবো ততক্ষণ তোমাকে জড়িয়ে ধরে থাকবো। থাকুন, তবে কেউ দেখলে আপনি লজ্জা পাবেন না। বউ নিয়ে আবার জিজ্ঞাসা কিসের লজ্জা? যে আমাদের রোমান্স দেখবে সেই লজ্জা পাবে। আপনার সাথে না কথা করে পাওয়া যাবে না। আর একটু পরে কাব্য আস্তে আস্তে সিঁড়ির কাছে এসে দাঁড়ালো। 2 সিঁড়ি নিচে নামার পর দেখলো তার বড় ভাই আর ভাবি কি সুন্দর সময় কাটাচ্ছে। কাব্য আবার ওপরে উঠে গেল। সাবিয়া চৌধুরী এগিয়ে এসে বললেন, কি হয়েছে বাবা? চলে আসছো কেন? নিচে যেতে পারছো না? না আম্মু, তেমন কিছু না। তাহলে চলো। না আম্মু, যাবো না, রুমে যাব। ঠিক আছে। সাবিয়া চৌধুরী কাব্যকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলেই কাব্য মায়ের হাত ধরে বলল, আম্মু নিচে যেও না এখন। কেন? কাব্য একটু ইতস্ত হয়ে বলল, ভাইয়া আর ভাবি নিচে আছে, এখন যেও না। সাবিয়া চৌধুরী বুঝতে পেরে মুচকি হেসে বললেন, ওহ ঠিক আছে, পড়ে যাচ্ছি। সাবিয়া চৌধুরী চলে গেলেন, সাথে কাব্যও চলে গেল। রুমে এসে বিছানায় বসে ফোনটা হাতে নিল। স্কুলে দেখলো ওর বন্ধু মেসেজ দিয়েছে। সেটা দেখতে অনলাইনে ঢুকলো। চ্যাট করতে করতে নিহাই মেসেজ পেল, গুড মর্নিং। কাব্য লিখলো, গুড মর্নিং, কেমন আছো? ভালো, আপনি? ভালো। একটা কথা জিজ্ঞাসা করব আপনাকে? হ্যাঁ করো। আপনি প্রতিদিন এত সকালে ওঠেন নাকি? খুব একটা ওঠা হয় না। ও ঠিক আছে, আমি গেলে প্রতিদিন উঠিয়ে দিব। কাব্য হেসে লেখলো, ঠিক আছে, তোমাকে উঠাতে হবে না, আমি উঠে যাব। উফ, ভুলে গিয়েছিলাম, রাতে তো ঘুমাতে দিব না, সকালে এমনি এমনিতেই হবে। নিহা মেসেজটা পড়ে লজ্জায় লাল হয়ে গেল। কি লিখবে বুঝতে পারছে না। দুপুরের দিকে শ্রাবণ শাওয়ার নিতে যাবে, ঠিক তখনই দেখলো হিয়া ওয়াশরুমে। তাওয়ালটা হাতে নিয়ে ওয়াশরুমের দরজা চাপড় মেরে হিয়াকে উদ্দেশ্য করে বলল, বের কি হবে আজকে? তোমার কতক্ষণ লাগবে? আর 10 মিনিট। ঠিক আছে। শ্রাবণ রুম থেকে বেরিয়ে কাব্যের রুমে গেল। এখন কাব্যের ফোনে রিয়াকে কল দিবে, তবুও নিজের মোবাইল দিয়ে কল দিবে না। ব্লক দিয়ে রেখেছে তো রেখেইছে। এই মুহূর্তে কাব্যকে বলল রিয়াকে কল দিতে। কাব্য তাই করলো। রিয়াকে কল দিয়ে ফোনটা দিল। একবার রিং হয়ে কেটে গেল, আবারও কল দিল, তখনও ধরলো। রিয়া বলল, হ্যালো কাব্য ভাইয়া। বলো। কাব্য না, আমি শ্রাবণ বলছি। হ্যাঁ বলো ভাইয়া, তোমাকে কি বলেছিলাম আমি আসবে না? আসবে না? আসলে ভাইয়া বাবা অফিস থেকে বাড়িতে আসেনি, আর আম্মু আজকে যাবে না বলছে। দুজনকেই বলেছি, বলল কালকে যাবে। কালকে আসিস ভাইয়া। শ্রাবণ তৃপ্ত শ্বাস ছেড়ে বলল, ঠিক আছে আসিস। আচ্ছা। আর ভাইয়া একটা কথা বলবো। কি? কোনো সিরিয়াস বিষয়ে কথা বলবে কি? মানে কিছু যাব যদি বলতে, এগুলো এলেই শুনতে পাবি, ঠিক আছে? শ্রাবণ কল কেটে দিয়ে ফোনটা কাব্যকে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নিজের ফোনে এসে দেখলো হিয়া আর আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। শ্রাবণ রুমের দরজা লাগিয়ে দিল। এরপর হিয়ার পিছনে এসে বলল, আমি না থাকলেও তোমার তো রুমে এসে শাড়ি পরো, আর আজ আমি আছি বলে ওয়াশরুম থেকেই পরে এলে? বাহ। পিছনে ফিরে হিয়া সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে আপনি না থাকলে আমি যে রুমে এসে শাড়ি পরি সেটা জানলেন কি করে? আমি তো বলিনি। শ্রাবণ গাছাড়া ভাব নিয়ে বলল, তুমি বললেই কি আর না বললেই কি, আমার কাছে সব খবর আছে। কি করে বুঝবে না? চুল মুছে নিয়ে যাও, খাবার বাড়ো, আমি আসছি। শ্রাবণ ওয়াশরুমে ঢুকবে। হিয়া এগিয়ে এসে শ্রাবণের হাত ধরে বলল, আমার প্রশ্নের উত্তর দিয়ে যান। শ্রাবণ পিছনে ফিরে বলল, কিসের প্রশ্ন? আমি কি করি না করি আপনি কি করে জানলেন? না বলতেই
জেনে যাবেন কেন? না দিলে আমি এখানে থাকতে সমস্যা নেই। না প্লিজ বলুন। শ্রাবণের মাথার বুদ্ধমতো চাপল। মনে মনে বলল, হিয়ার সাথে একটু মজা করলে মন্দ নয়। শ্রাবণ ফট করে হিয়ার কানের কাছে এসে ফিসফিস করে বলল, কাউকে বলো না যেন। আমার আগে একটা বউ ছিল যে মরে ভূত হয়ে এই করে থাকে। তুমি কখন কি করো না করো সব ও আমায় বলে দেয়। হিয়া চোখ বড় বড় করে তাকিয়ে রইল। সত্যি? হিয়া সরে গিয়ে বলল, সরুন, মিথ্যা বলছেন। শ্রাবণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আর হিয়াকে বলল, এখন বিশ্বাস না করলে আমার কিছু করার নেই। আমার আগের বউ যখন তোমার ঘাড় মটকাবে তখন বিশ্বাস করো। হিয়া মুখ বেঞ্চি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এরপর প্রশ্নের উত্তর একজনের কাছে পাওয়া যাবে, আর সে হলো কাব্য। কাব্যকেই জিজ্ঞাসা করবে এই ঘরে কি আছে না আছে। এরপর শ্রাবণকে ভূত বানিয়ে দিবে। সন্ধ্যার দিকে শ্রাবণ রুম থেকে হিয়াকে জুড়ে জুড়ে ডাকলো। হিয়া ড্রয়িং রুমে সাবিহা চৌধুরীর সাথে টিভি দেখছিল। শ্রাবণের এমন ডাকে হিয়া খানিকটা ছিটকে উঠল। সাথে সাবিহা চৌধুরীও। কখন কই তো এমন করে ডাকে না। সাবিহা চৌধুরী হিয়াকে বললেন, হিয়া যাও তো দেখে কিসের জন্য ডাকছে। হিয়া উঠে চলে গেল। ওপরে শ্রাবণের রুমের সামনে এসে দাঁড়াতেই দেখলো শ্রাবণ দরজার সামনে দাঁড়িয়ে আছে। হিয়া একটু ঘাবড়ে গেল। বলল, কি হয়েছে, ডাকছেন কেন? শ্রাবণ গলায় গলায় ধরা বলল, ডাকবো না তো কি করব? ডাকার মজা কাজ করছো তাই বলে ডাকছি। কি করেছি? শ্রাবণ রুমের ভিতরে গিয়ে রাগী কণ্ঠে বলল, কি করেছো না এখানে আসো। হিয়া রুমের ভিতরে চলে গেল। আর যা দেখলো সত্যি অবাক হয়ে গেল। শ্রাবণ সাথে সাথে দরজা লাগিয়ে দিল। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।